সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত অনুষ্ঠান জনতার মত অনুষ্ঠানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের বিশেষ আয়োজনে আমরা কথা বলবো জুলাই যোদ্ধাদের নিয়ে। আজকের বিশেষ পর্ব ফিরে দেখা ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান, একটি এমন আয়োজন যেখানে আমরা ফিরে যাব সেই উত্তাল দিনগুলোর স্মৃতিতে, যে দিনগুলোতে সাহস, আত্মত্যাগ এবং মানুষের ঐক্য ইতিহাসের নতুন অধ্যায় রচনা করেছিল। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী 10 জন জুলাই যোদ্ধা উপস্থিত হয়েছেন। তাদের মুখ থেকে আমরা শুনব সেই সময়ের বাস্তব অভিজ্ঞতা, সংগ্রাম, হারানোর বেদনা এবং ভবিষ্যতের স্বপ্ন। চলুন তাহলে উপস্থিত 10 জন জুলাই যোদ্ধার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার সর্বডানে আছেন মোহাম্মদ সাজ্জাদ খান, ডাক্তার রিয়াসত শাহাবুদ্দিন, বোরহানুল হক, জাভেদ সাফেদ সোবহান, সর্বডানে সোহেল সিদ্দিকী রনি। আমার বাম পাশে আছেন কামরুল হাসান আকাশ, ডাক্তার জুনায়েদ রায়হান, আবু হাসনাত জুয়েল, মোহাম্মদ শিপন এবং সর্ববামে সাফরাস নূর সিজির। আপনাদের সবাইকে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সবার জন্য আমার প্রথম প্রশ্ন, জুলাই গণ অভ্যুত্থানে আপনি কিভাবে যুক্ত হয়েছিলেন এবং সেই প্রথম দিনের অনুভূতি কেমন ছিল? জুলাই গণ অভ্যুত্থানে 16 তারিখ মুরাদপুর থেকে আমাদের আন্দোলনের শুরু, যেখান থেকে আমাদের শহীদ ওয়াসিমের নিতর দেহ যখন হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছিল, তখনও আমরা মুরাদপুর মোড়ে যুদ্ধ করছিলাম। ছাত্রলীগের একটা পক্ষ 16 শহর থেকে আমাদেরকে আক্রমণ করছিল, আর একটা পক্ষ বিল্ডিংয়ের উপর থেকে আমাদের এই চকবাজারে যাওয়ার পথে যে হাতের বামে যে বিল্ডিংটা ছিল, ওই বিল্ডিংয়ের উপর থেকে প্রায় 100-র উপরে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা ওখান থেকে ক্ষণে ক্ষণে 10 মিনিট পর পরে আমাদের উপর ইট পাটকেল থেকে শুরু করে গুলি বর্ষণ করতো। আমরা অনেকক্ষণই ওখানে সহ্য করার পরে দেখবো যে আমরা বাধ্য হয়েছি যে ওখানে আমাদের লোকজনকে বা আমাদের সহযোদ্ধাদেরকে ওদিকে মুভ করার জন্য। যারই প্রেক্ষাপটে আমাদের ছাত্র জনতা যখন মুরাদপুর মোড়টার দিকে ব্যাক করে, অলরেডি আমাদেরকে একবার মুরাদপুর মোড় পার করে ফেলছিল চকবাজার ওই রোডটাতে, পরে আমরা আবার ব্যাক করে কামব্যাক করে আমরা ওখান থেকে ওদেরকে বিতাড়িত করে প্রায় 1600 ওদিকে নিয়ে গেছিলাম। আমাদের সাথে আসলে কয়েক পর্যায়ে কয়েকবারই মানে আমাদের হাতে তো আসলে ওইভাবে অস্ত্র ছুরি কিছুই নাই, যেখানে ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে আপনার গুলি তো আছেই, তার পাশাপাশি লাঠি, পুলিশের টিয়ার সেল আছে, এর পাশাপাশি ধারালো অস্ত্র, অত্যাধুনিক অস্ত্রগুলো তো আছে। সেগুলো আমরা খালি হাতে ছাত্র জনতার সাথে একত্রতা হয়ে আমরা আসলে সংযুক্ত হয়ে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে রাজপথে যে একটা ক্লাসরুম বা একটা শিক্ষাক্ষেত্র, জুলাই গণঅভ্যুত্থান থেকে আমরা এই জিনিসটা শিখতে পারলাম। আমাদের ভবিষ্যতের চিন্তা চেতনা, আমাদের একটাই লক্ষ্য ছিল, স্বৈরাচারী শেখ হাসিনাকে পতন করতে হবে। আমার সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছে, ওদিন আমরা খবর পেলাম যে আবু সাইদ গুলিবিদ্ধ হয়েছে, আমাদের ওয়াসিম গুলিবিদ্ধ হয়েছে। তখন আমরা ওয়াসিমকে নিয়ে আমরা চট্টগ্রাম মেডিকেল গেছিলাম। এর পাশাপাশি আমাদের সহযোদ্ধারা কিছু এখানে যুদ্ধ করছিল, কিছু মেডিকেল আমাদের ডাক্তার যারা ছিল ওনারা যথেষ্ট সহযোগিতা করছেন। জুলাই আন্দোলনে যুক্ত হওয়ার বিষয়টা অনেকে আমাকে বলে যে ডাক্তার হিসেবে আপনি কি দরকার ছিল, আপনার তো কোটাতে কোনো সম্পর্ক নাই আপনার সাথে, আপনি কেন গেলেন? অনেকেই প্রশ্ন করে প্রশ্নটা, কিন্তু বিষয়টা হচ্ছে যে দীর্ঘ 17 বছরের যে অত্যাচার এবং যন্ত্রণা আমরা পেয়েছি সাধারণ জনগণ, সেটার এক ধরনের ক্ষোভ আমাদের ভিতরে জন্ম নিয়েছিল। সেখান থেকে জন্ম নিতে 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 এক সময়ে এই বিস্ফোরণটা হলো জুলাই 2024 এসে। আমার আন্দোলনের সূচনাটা এভাবে ছিল যে এভাবে যখন একটা দেশ চলছে, এই অবস্থায় তো আর ঘরে বসে থাকা কোনোভাবে সম্ভব না। 16 তারিখেই আমার জুলাই আন্দোলনের সূচনা শুরু, আমার প্রথম দিন যেটা বলা যায়। আমারও একই অবস্থা, মুরাদপুর থেকেই মূলত আমাদের চট্টগ্রাম মুরাদপুরেই 16 তারিখে যে জুলাই আন্দোলনে সবাই জড়ো হচ্ছিল বিকালের দিকে। তো ওই টাইমটা আমি ফার্স্টে মুরাদপুর মোড়ে গেলাম একটা রিক্সা নিয়ে, এবং সেখানে গিয়ে দেখলাম যে অলরেডি কয়েকজন ছেলে রাস্তায় বমি করছে এবং কাতরাচ্ছে। কি হলো? 16 শহর রেল স্টেশনে ওখানে নাকি ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদেরকে ইচ্ছামতো পিটিয়েছে এবং অনেক কষ্টে তারা যান বাঁচিয়ে ওই মুরাদপুর পর্যন্ত এসেছে। আমি ডাক্তার হিসেবে যতটুকু চেষ্টা করা, ওই সময় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে আমি রিক্সা করে এবং তাদের সহকর্মী সহকারে অক্সিজেনের দিকে পাঠালাম, কারণ রাস্তার মোড়ে মোড়ে ছাত্রলীগের বিভিন্ন
সন্ত্রাসীরা পাহারা দিচ্ছিল, হাসপাতালে তাদেরকে চিকিৎসাও দিতে দিবে না। তো আমার পরিচিত কয়েকজন বন্ধু বান্ধব ছিল ডাক্তার, তাদেরকে আমি আমার হাসপাতালের ওইখানে বলে দিলাম যে তোরা ওইখানে গিয়ে এই কয়েকজন একটু চিকিৎসা দিস, আমি পাঠাচ্ছি। এভাবেই আমার মূলত সূচনাটা। তো এরপর থেকেই আমি রাজপথে ছিলাম জুলাইয়ে, তো শেষ পর্যন্তই ছিলাম। আমি এই যে একজন রাজনৈতিক কর্মী, আমি রাজনৈতিক কর্মী হিসাবে দীর্ঘ 17 বছর পেশিবাদ বিরোধী আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি। এই পেশিবাদের আন্দোলন দীর্ঘ 17 বছর ধারাবাহিকতায় সেই জুলাই গণঅভ্যুত্থানটি ধারাবাহিকের মাধ্যমে সেই জুলাই গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়। তাই আমাদের একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একজন পেশিবাদ বিরোধী আন্দোলনের একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের জন্য সেই জুলাই গণঅভ্যুত্থান নতুন ছিল না। কেননা আমরা দীর্ঘ 17 বছর পেশিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, নির্যাতিত হয়েছি। সেই ফলাফলের মাধ্যমে সর্বশেষ একটি জুলাই গণঅভ্যুত্থান হয়। সেই জুলাই গণঅভ্যুত্থানে নতুন আন্দোলন বলে আমি মনে করি নাই। তাই আমি বিশ্বাস করি সেই জুলাই গণঅভ্যুত্থানে চলমানের মাধ্যমে আমাদের সেই ধারাবাহিক সর্বোচ্চ আমাদের এজ একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একজন স্টুডেন্ট লিডার হিসাবে আমি যতটুক আমার দেহ প্রাণের যে শক্তি এবং আমার সাহস সব কিছু আমি ওই আন্দোলনে আমি অংশগ্রহণের মাধ্যমে আমি সব বিলিয়ে দিয়েছি। জুলাই আন্দোলন তো আমাদের একদিনের ছিল না, আর এটা আমাদের দীর্ঘদিনের আন্দোলন ছিল। এই দীর্ঘদিনের আন্দোলন মানে গণ অভ্যুত্থানায় রূপ নেয়। তার ভিতরে আমি জুলাই আন্দোলনে আহত হয়েছি বদ্রাট বাদুরতলা রোডে। এর আগে আমার একটা কথা বেশি মনে পড়ে, আমার নেতা জনাব তারেক রহমানে জুলাইয়ের 1 মাস আগে আমাদের সাথে মিটিংয়ে বসে। তখন আমরা জুমে থাকি 500+ এরকম মানুষ আমরা। তার ভিতরে আমাদের সুলতান সালাউদ্দিন টুকু ভাই উপস্থাপনা করে। তো পরে যখন আমার লিডারে কথা বলে, তখন উনি ছিল সিনিয়র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএমপির জনাব তারেক রহমান স্যার। উনি আমাদেরকে একটাই নির্দেশ দিছে, বলছে যে সামনের মাস যেটা আসতেছে তোমাদের জন্য খুবই ভয়াবহ আসতেছে। তোমরা মাঠে যেভাবে পারো এভাবে নেতৃত্ব দিবে, তোমরা মাঠে থাকবে, মাঠ ছাড়া যাবে না। আর জুলাই আন্দোলন আমরা সবাই ছিলাম, তার ভিতরে জুলাই অন্যতম গণ অভ্যুত্থানের মাধ্যম দিয়ে স্বৈরাচার ফ্যাসিবাদ, স্বৈরাচার খুনি শেখ হাসিনা ফালাইতে বাধ্য হয়েছে। তার ভিতরে আমার একটা কথা বেশি মনে পড়ে, ওয়াসিমরে যখন দেখতে যাই আমাদেরকে ছাত্রলীগে প্রায় 100 মেডিকেলের সামনে ঘিরাও করে। তখনকার ভিডিও ফুটেজগুলো নিলে বোঝা যাবে আসলে ওরা আমাদেরকে কতটুক মানে করছিল, কষ্ট দিছিল। তারপর ওরা চলে যায়, যাওয়ার পরে আমরা দেখতে যাই অনেকে। দেখার পরে আমি নিজে প্রতিজ্ঞা করছি আল্লাহর কসম হাসিনারা আর থাকতে দেওয়া যাবে না। মানে আমার নিজেরে ছিল, দরকার হলে নিজের জীবন যাবে, রাজপথ ছাড়বো না। এটা একটা ছিল। আর দ্বিতীয় ছিল, আমি জুলাই আন্দোলন যতগুলো হয়েছে, যতদিন আমি গেছিলাম আমি দুপুরবেলা ভাত খাই যেতাম না, দৌড় দিতে পারতাম না। এটা হলো আমার মানে আজীবন মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। পরে অ্যাক্সিডেন্ট হয়েছি, আমি ট্রিটমেন্ট নিছি। নেওয়ার পরে আমাকে হেল্প করছে ড্যাবের অনেক বলতে আমার ডক্টর শাহ মুয়াজ্জম আমান ভাই, উনি আমাকে অনেক হেল্প করছে। আসলে জুলাই আন্দোলনের প্রথম অনুভূতি বলতে, আমরা তো জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই সাধারণ শিক্ষার্থীদের সাথে ছিলাম, মাঠে ছিলাম। যেহেতু চট্টগ্রামের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠানে সাংগঠনিক দায়িত্বে ছিলাম, তো সব সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকাটা একটা দায়বদ্ধতা ছিল, সেখান থেকেই ছিলাম। পরবর্তীতে 15ই জুলাই থেকে কিন্তু আমরা দলীয় পরিচয়ে সাংগঠনিকভাবে আমাদের বড় নেতাদের নির্দেশে আমরা রাজপথে সক্রিয় হই, এবং সক্রিয় হওয়ার একদিনের মধ্যেই কিন্তু 16ই জুলাই ঘটে চট্টগ্রামে, যা চট্টগ্রামের ইতিহাসের আমি বলবো অবিস্মরণীয় একটা দিন। 16ই জুলাই চট্টগ্রামে যে ম্যাসাকারটা হয়, সেখানে আমার সহযোদ্ধা স্নেহের ছোট ভাই শহীদ ওয়াসিম আকরাম সহ আরও 3 জন নিহত হন। এবং চট্টগ্রামে ওই দিন একটা
বেসরকারি চ্যানেলগুলোতে একটা নিউজ হয়েছিল, যেটা আমার জন্য একজন সাংগঠনিক কর্মী হিসাবে খুবই গর্বের ছিল। ছাত্রদল ভার্সেস ছাত্রলীগের যুদ্ধ চলছে, এরকম একটা বিষয়, মুরাদপুরে যুদ্ধ চলছে, তৎকালীন টিভি চ্যানেলগুলোতে এই নিউজ হয়েছিল। তো বহু প্রত্যাশিত প্রতীক্ষিত একটা দিন ছিল সেদিন, যে আমরা আন্দোলন করে সংগ্রাম করে হয়তো এই সরকারের একটা পতন ঘটাতে পারবো, এরকম একটা প্রত্যাশা, অনুপ্রেরণা, আশা আমাদের অন্তরে সেদিন জেগেছিল আমার ভাইদের রক্তের বিনিময়ে। তো ওইটা ছিল অনুভূতি, একটা উদ্দীপনা, একটা শক্তি আমাদের ভিতরে সেদিন প্রকাশ পেয়েছিল, যার ধারাবাহিকতায় 5ই আগস্ট ঘটে বাংলাদেশে। 2006 সালের 28 অক্টোবর পরবর্তী এবং 2024 সালের 36শে জুলাই অভ্যুত্থান পূর্বের যেই স্মৃতি, আসলে জুলাই আগস্টের আন্দোলনের মধ্যে দিয়ে যে এটা আসলে সরকার পতন হয়েছে, আমি সেদিকে যাব না। আমি একটু পেছনে গিয়ে বলতে চাই যে 2008 সালের 29 ডিসেম্বর তথাকথিত যে নবম জাতীয় সংসদ নির্বাচনটি হয়েছিল, একটি নীল নকশার আজ্ঞাবহ নির্বাচন। সেই নির্বাচনের মধ্যে দিয়ে আমাদের প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটাই কথা ছিল যে হাঁটাও স্বৈরাচার, বাঁচাও দেশ, হ্যাঁ, টেক ব্যাক বাংলাদেশ। তিনি বলেছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও। দেশ বাঁচানো মানুষ বাঁচানোর সেই স্লোগানকে আমরা নিতে 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 একেবারে আপনার 36শে জুলাই পর্যন্ত পার করিয়েছি, আপনারা অবগত আছেন। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বলবো না, একটি দলের তাকমানি আমি বলবো না, আমি নিরপেক্ষতার দৃষ্টিতে বলি যে একটি ছাত্র, তার কোনো স্বার্থ ছিল না, তার কোনো সরকার গঠন কিংবা সরকার বিতাড়িত করার ইচ্ছে ছিল না, কিন্তু শেখ হাসিনা এমন একটি আচরণ করেছিল, তার আচরণে ছাত্ররা পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই দেশ বাঁচাও মানুষ বাঁচাও স্লোগানকে ধারণ করে নিয়েছে যে এক দফার দিকে যখন আন্দোলন ত্বরান্বিত হয়, আমার নিজের জন্মস্থান, আমার প্রত্যেক যে সব কিছু, আমার হাঁটা চলার গতিপথ, আপনার বৃহত্তর পাঁচলাইশ থানার অধীনেই চট্টগ্রাম শহরের প্রথম আন্দোলনের যে দাবানলটা সৃষ্টি হয়েছিল, বিবিরহাট এবং যে বসর মার্কেট পিলখানা এলাকা যেটা আছে, ছাত্রদের জন্য নিরাপদ আশ্রয়স্থল ছিল ওই জায়গাটা। তারা চট্টগ্রাম কলেজ এবং চট্টগ্রাম সরকারি মহসিন কলেজ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ, বিশেষ করে আপনার হাজরাতুন ডিগ্রি কলেজ, আপনার কুয়েস্ট কলেজ ছাত্রদলের কিছু নেতৃবৃন্দ আমার সাথে দীর্ঘদিনের, যখন তাদের একটা সাংগঠনিক সম্পর্ক আছে রাজনৈতিক পরিচয়ে, সহযোদ্ধা সহপাঠী সহকর্মী হিসেবে, তারা সবসময় নিরাপদ মনে করতো যে এখানে সাজ্জাদ ভাই আছে, আমাদেরকে ছোটোখাটো কোনো বিষয়ে সাহায্য সহযোগিতা করবে। তখন আমি সবসময় সমন্বয় করতাম। আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজের তৎকালীন মেডিকেল ছাত্র দলের দায়িত্বে ছিলেন আমাদের ডাক্তার সাদ্দাম, ডাক্তার মেহিদি, ডাক্তার নাবিম করিম প্রতীক, তারপরে ডেভেন নেতাদের মধ্যে ডাক্তার বেলায়েত হোসেন ডালি এবং ডাক্তার এস এম রিয়াসাদ শাহাবুদ্দিন, তারপর আমাদের ডাক্তার জুনায়েদ রায়হান, ডাক্তার নুরুল করিম চৌধুরী সহ আরও অসংখ্য ডাক্তার ভাইরা ছিলেন। এখানের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজে আরেকজন ড্যাবের নেতার নাম না বললে আসলে হবে না, ডাক্তার কাজী মাহবুব আলম খুবই মুখ্য ভূমিকা রেখেছিলেন। সেই দিন 16 জুলাই আমি 12:30 পর্যন্ত আমরা যখন একসাথে ছিলাম, পিলখানা হয়ে শিক্ষা বোর্ডের পাশের গলি দিয়ে, যেহেতু ওটা আমাদের বাড়ির আশেপাশের মধ্যে পড়েছে, আমার নিজের বৃহত্তর পাঁচলাইশ থানা এলাকা, যাতায়াতের পথে সবাই আমাকে দেখলে একটু উৎসাহ বোধ করতো। তো সেই পর্যায়ক্রমে সেই ফলশ্রুতিতে ওয়াসিম আকরাম সহ বাংলাদেশের যে দ্বিতীয় শহীদ এবং চট্টগ্রামের প্রথম, সেই দিন 3 জন ডেথ হয়। এই যে ওয়াসিম আকরামের যে বিষয়টা, ছুরিকাঘাতে নয়, আমার সেই দিন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের লেলিয়ে দেওয়া তাদের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে শহীদ ওয়াসিম আকরামকে। এ কথা প্রকাশ্যে সত্য, এবং এইটা যদি তারা চিন্তা করে যে এটাকে ছুরিকাঘাত বলে, তারা চেয়েছিল, যা চেয়েছিল তা আমরা হতে দেব না। আমাদের শরীরে শেষ রক্তবিন্দু থাকতেও আমরা রাজপথে সেটা প্রমাণ করেছি। আমার জুলাইটা মেইনলি কেটেছে হাসপাতালে। যেহেতু আমি একজন পেশায় ডাক্তার, আমি হাসপাতালে রোগীদের, আহতদের সার্বক্ষণিক চিকিৎসায় নিয়োজিত ছিলাম, এবং আমি তখন ইমার্জেন্সিতে থাকার কারণে আমি জুলাইয়ের যে আহত বা যারা আহত হয়ে এসছেন তাদের ভয়াবহতা দেখেছি, তাদের কান্না দেখেছি, এবং স্বজন হারানো যারা, তাদের আর্তনাদ দেখেছি। আমি দেখেছি যে ওয়াসিম আকরামের নিথর দেহ, সাথে 3টা লাশ একসাথে শোয়ানো ছিল আমাদের মর্গে। আমি সেটা দেখতে গিয়েছিলাম। আমাদের ড্যাব নেতৃবৃন্দ কন্টিনিউয়াসলি আমাদের সাথে যোগাযোগ রেখেছে, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের বর্তমান মেয়র শাহাদাত ভাই, উনিও সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে আহতদের কি অবস্থা, বিভিন্ন রিকোয়েস্ট করেছে যে এই জায়গায় যাও, এখানে আহত আছে, বা চোখের
ডিপার্টমেন্টে যাও, সেখানে দেখা যাচ্ছে যে আমাদের আহত যোদ্ধারা যারা চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে তাদের খোঁজ খবর নাও। আমরা কিন্তু গিয়েছিলাম ওই সময়, আসলে এত ভয়ের সংস্কৃতি, এত ভয়ের মধ্যে সবাই ছিল, আতঙ্কগ্রস্ত ছিল যে অনেকে নিজের পরিচয় দিতেও ভয় পেয়েছে। যেমন হচ্ছে আহতরা অনেক সময় দেখা গেছে যে নিজেদের পরিচয় দিত না, বা দেখা যেত যে বাসার ঠিকানা বা নিজের নাম গোপন করত। অনেকে দেখা গেছে হাফ ট্রিটমেন্ট নিয়ে চলে গেছে, এতটা ভয়ের সংস্কৃতি তখন ছিল। এটা আসলে ওই সময় মানে এমন ভয়ের সংস্কৃতি, বা সবাই এত আতঙ্কগ্রস্ত ছিল যে আসলে মানে সিচুয়েশনটাই অন্যরকম। ওখানে আসলে কাজ করা, স্বাভাবিকভাবে রোগীদের চিকিৎসা দেওয়া বা আহতদের খোঁজ খবর নেওয়া অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। আমরা গুটি কয়েকজন যারা ছিলাম ওই সময়, ওখানে কাজ করতাম, হাসপাতালে কাজ করতাম, তারা অনেক মানে আতঙ্কের মধ্যে ছিলাম। আমরা চেষ্টা করেছি আহতদের চিকিৎসা দিতে। আমার ভূমিকা যে অনেক বেশি প্রমিনেন্ট ছিল এমন না। আমি দেখেছি আমার আলোচক যারা আছেন তারা রাজপথে ছিলেন। আমরা হয়তোবা রাজপথে গিয়ে দেখেছি, বা তাদেরকে উৎসাহ দিয়েছি, বা তাদেরকে পানি খাওয়িয়েছি, কিন্তু আসলে উনাদের ভূমিকা তুলনায় আসলে আমাদের ভূমিকা খুবই নগণ্য ছিল। জুলাইয়ের প্রথম দিকে আসলে যারা আন্দোলন করছিল তারা আন্দোলন করছিল কোটা নিয়ে, যেটার আসলে বিরোধিতা আমি নিজেও করছিলাম। কারণ যারা কোটা নিয়ে আন্দোলন করতেছিল তারা তাদের অন্য অধিকার নিয়ে কখনো আন্দোলন করতেন না। তারা কী করতো, শব্দ বিরোধী দলের উপর চাপাইতো যে আন্দোলন করলে বিরোধী দল করবে, আমরা কেন করব। এই টেন্ডেন্সি তাদের মধ্যে ছিল। এবং তারা যখন কোটার জন্য আন্দোলন করতো তখন তাদেরকে কিছু কিছু ভাইকে প্রথম দিকে আমি আসলে একটু বকাঝকা করতাম যে তোরা শুধু তোদের নিজেদের অধিকারের জন্য করতি, যখন রাষ্ট্রের অধিকার, নিজের অধিকার বা সবার জন্য দরকার ছিল তখন তোরা আন্দোলনে নামস না। প্রথম দিকে এটা ছিল। পরবর্তীতে যখন সাংগঠনিকভাবে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশনা দিলেন যে এই আন্দোলনে, ছাত্র আন্দোলনে, এই আন্দোলনে আমাদের সবাইকে আন্দোলনে নামতে হবে, তখন আসলে আর কিছু বলার ছিল না। কারণ আমরা বিগত 17 বছরই এই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করে করে অভ্যস্ত ছিলাম। তারই প্রেক্ষাপটে আমরা 15 জুলাই থেকে সরাসরি মাঠ পর্যায়ে ছাত্রদের ব্যানারে আন্দোলনে যুক্ত হই। 16 জুলাই যখন আন্দোলনে আমরা যাই, শহীদ ওয়াসিম আমার সহপাঠী, আমার সহযোদ্ধা, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আমার কমিটির সদস্য, আসলে তার কথা বলতে গেলে খুব বেশি আবেগ আপ্লুত হয়ে যায়। কেন এই ছেলেটা তার জীবনের প্রত্যেকটা আন্দোলনে সবসময় রাজপথে ছিল। সে 16 জুলাই আন্দোলনের ধারাবাহিকতা অনুযায়ী আমাদের কিছু সহপাঠীদের সাথে সেদিন মুরাদপুর অবস্থান করে। আমি যদি স্পেসিফিক কিছু নাম বলি, সেদিন আসলে সাইফুল করিম আরিয়ান, সালাউদ্দিন শাহেদ, আমজাদ হোসেন শাকিল, শরীফ ইসলাম আবির, তারেকুল ইসলাম, এদের সাথে এই 7-8 জন ওরা এক জায়গায় ছিল, আমরা ছিলাম অন্য পাশ দিয়ে। ওরা আসলে যখন ঘটনাটা ঘটে তখন ওরা ছিল চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওই প্রান্তে। যখন ঘটনা শুরু হয়ে যায়, ছাত্রলীগ, যুবলীগ ওরা যখন আমাদের উপর অতর্কিত হামলা শুরু করে, তখন আসলে সবাই একটু আমরা ব্যাক করে গিয়ে শিক্ষা বোর্ডের ওইদিকে অবস্থান নিই। তখন আসলে ওয়াসিম সে তার এক পরিচিত ভাইকে আনতে যাবে বলে আমাদের কাছ থেকে জাস্ট একটু বিদায় নিয়েছিল। ওই সময় যখন সে বিদায় নিয়ে সামনে অগ্রসর হয়, ওই সময়ই আসলে মুরাদপুরের মুখ থেকে ছাত্রলীগ, যুবলীগরা অজস্রগুলি বর্ষণ শুরু করে। সেইগুলিতে আমার ভাই শহীদ ওয়াসিম শহীদ হন সেদিন। প্রথম দিকে শহীদ ওয়াসিমের লাশ যখন মেডিকেলে নিয়ে আসা হয়, তখন আমাদের অনেক সহযোদ্ধারা এই বিষয়টা জানতো না। তখন আমরা হঠাৎ করে শুনতে পাই যে মেডিকেলে 3টা লাশ চলে আসছে, ওখানের মধ্যে ছাত্রদলের একজন আছে। তখন স্পেসিফিক নাম বলতে পারতেছে না যে সেই ছেলেটাকে। তখন আমরাই প্রথমে মেডিকেলে দূরে যাই, গিয়ে দেখি আমাদেরই ভাই, আমাদেরই সহযোদ্ধা শহীদ ওয়াসিম, তার নিজের দেহটা ওখানে পড়ে আছে। তার নিজের দেহটা বিশ্বাস করবেন কিনা জানেন, যখন তার শরীরে স্পর্শ করলাম, তার শরীরে এতটা ঠান্ডা হয়ে গিয়েছিল, নিজের ভিতরে কী অনুভূতি হচ্ছে আসলে কল্পনা করতে পারতেছি না। তখন ওয়াসিমের পাশাপাশি আরও দেখা যাচ্ছে অনেক আমার ছাত্র ভাইয়েরা, ছোটো ছোটো ভাইয়েরা যারা কখনো আন্দোলনে যাইতো না আগে, তারাও গুলিবিদ্ধ হয়ে হাসপাতাল আসতেছে। তাদের এই করুণ স্মৃতি আসলে কি বলবো, কিছু বলার নাই আসলে ওই দিনে। জুলাইয়ে স্মৃতিচারণ করতে গেলে আসলে বুকটা অনেক ভারী হয়ে আসে। জুলাই স্মৃতিচারণ করতে গেলে দমটা অনেক বন্ধ হয়ে আসে। এই জুলাই আন্দোলনটি 16 জুলাইয়ের আগ পর্যন্ত শুধু সবার চোখে এটা কোটা আন্দোলন হিসেবেই ছিল। যে মুহূর্ত থেকে 16 জুলাই আমাদের কয়েকজন ভাই
শহীদ হয়, শহীদ আবু সাইদ এবং শহীদ ওয়াসিম আকরাম। তারা যে মুহূর্ত থেকে এই আন্দোলনে রক্ত দিল, এই আন্দোলন তখন একটি নতুন ধারা পেল। এই আন্দোলন হয়ে গেল সরকার পতন আন্দোলন। সেটা আর কোটার মধ্যে সীমাবদ্ধ ছিল না। এই আন্দোলনের সাথে আমার যুক্ত হওয়ার যে ঘটনাটা, সেটা হচ্ছে ওই দিন 16 তারিখে আমরা আমার কিছু সহযোদ্ধা সহ কথা বলছিলাম সকাল 11টার দিকে, যে ফোনে কথা বলছিলাম যে কি অবস্থা, আজকে এখানে কোটা আন্দোলন হচ্ছে, আজকে কি প্রোগ্রাম। তো আমার সহযোদ্ধারা সহ আমরা যখন কথা বলছিলাম, আমার একটা ব্যক্তিগত কাজে আমি তখন গোলপাহাড় মোড়ে গিয়েছিলাম। গোলপাহাড় মোড়ে গিয়ে 11:30 নাগাদ আমি একটু খবর পাই যে মুরাদপুরের দিকে জমায়েত হচ্ছে, ছাত্রলীগের কিছু সন্ত্রাসী বাহিনী, যুবলীগের সন্ত্রাসী বাহিনীরা জমায়েত হচ্ছে। আমরা তখন নিজের একটা আগ্রহ থেকেই বলেন, নিজে স্বপ্রণোদিত হয়ে দেখলাম যে ঠিক আছে, একটু যাই ওখানে কি অবস্থা দেখি। তো গিয়ে যখন দেখলাম যে ওখানে ধীরে ধীরে ছাত্ররা স্টেশনের এখান থেকে ছাত্ররা জমায়েত হয়েছে, 16 স্টেশন থেকে ওরা 2 নম্বর গেট থেকে কিছু ছাত্র জমায়েত হয়ে মুরাদপুরের দিকে অগ্রসর হচ্ছিল। তো ওদিক থেকে আবার ছাত্রলীগের, যুবলীগের কিছু এরা অবস্থান নিচ্ছিল। তো মুখোমুখি অবস্থার দিকে আমরা যখন দেখলাম, আমাদের কাছে পেশাগত কারণে আমাদের কাছে কিছু আমাদের পেশাগত কার্ড ছিল, যে কারণে তো আমরা যখন গিয়ে ছাত্রদেরকে, তখন আমরা ওদিকে একটু অগ্রসর হয়ে 16 শহরের সামনে অগ্রসর হয়ে যখন দেখছিলাম যে ওরা অবস্থান নিচ্ছে, আমরা ছাত্রদেরকে এদিক থেকে সতর্ক করলাম যে তোমরা ওইভাবে বিচ্ছিন্নভাবে যেও না, কারণ ওখানে তারা শক্তভাবে অবস্থান নিচ্ছে 12টা নাগাদ। তো এইভাবে যখন তাদেরকে সতর্ক করা গেল, আমরা এভাবে যেভাবে পারি আমাদের সহযোদ্ধাদেরকে নিয়ে তাদেরকে সতর্ক করে ওই জায়গা থেকে সরে অংশগ্রহণ করেছি জুলাই আন্দোলনে। 16 জুলাইয়ের আগ পর্যন্ত আমাদের আন্দোলন ছিল কোটা না মেধা। যেদিন আমাদের রাজনৈতিক সহযোদ্ধা, আমাদের চিটাং কলেজ ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য শহীদ ওয়াসিম শহীদ হয়, এবং তার সাথে আমাদের আরও অনেক সহযোদ্ধা ছাত্র জনতার আন্দোলনে সারা বাংলাদেশেই শহীদ হয়। তাদের এই শহীদের মধ্য দিয়ে, আত্মত্যাগের মধ্য দিয়ে এই আন্দোলনটি ফ্যাসিবাদ বিরোধী, বৈষম্য বিরোধী আন্দোলনের এক রূপরেখা দাঁড় করায়। রিক্সা চালক, ভ্যান চালক, পেশাজীবী, সাংবাদিক, সরকার প্রশাসনের কর্মকর্তা এবং ছাত্র জনতা যারা এই আন্দোলনের রাজপথে চলমান রয়েছে। 16 জুলাই আমরা কিছু ছাত্র জনতা আমরা একটু ব্যাক করেছিলাম, কারণ আমাদের ছাত্র জনতার যে আন্দোলন স্থান ছিল মুরাদপুর শিক্ষাপুর ওইদিকে। আমরা কিছু ছেলে মেয়ে আমরা 2 নম্বর গেটের এই পাশে ভুলক্রমে আমরা এখানে অবস্থানে দাঁড়াই যাই। আজকের এই আন্দোলন শুধু আমার নয়, আজকের এই আন্দোলন এই সারা বাংলাদেশ ছাত্র জনতা যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই 5 আগস্ট পেয়েছি, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি। ধন্যবাদ। প্রত্যেকের গল্প আলাদা, কিন্তু লক্ষ্য ছিল একটাই, নিজের বিশ্বাস ও অধিকারের পক্ষে দাঁড়ানো। এই বৈচিত্র্যই ইতিহাসকে আরও সমৃদ্ধ করে। একটি আন্দোলন কেবল স্লোগান বা মিছিলের নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে অসংখ্য স্মৃতি, ত্যাগ আর মানবিক গল্প। এবার জানতে চাই, কোন ঘটনাটি আপনাকে বেশি মনে পড়ছে এই মুহূর্তে? ডাক্তার রিয়াজ শাহাবুদ্দিন, আপনার কাছে। জুলাইয়ের কোনো স্পেসিফিক ঘটনা নাই, যেমন হচ্ছে আবু সাইদের প্রসারিত হাত থেকে শুরু করে শহীদ ওয়াসিমের নিথর দেহ, হ্যাঁ, তারপর মুগ্ধর পানি লাগবে কিনা, এই প্রত্যেকটা ঘটনা আমাদেরকে নাড়া দিয়েছে। আমার নিজের বাচ্চা, সে আবু সাইদের মতো হাত প্রসারিত করে তখন দাঁড়িয়ে থাকতো, বলতো আমাকে গুলি করো। সে নিজে লাঠি নিয়ে বারান্দায় চলে যেত, চিৎকার করত, সে নিজে প্রতিবাদ জানাতো, নিজের ভাষায় প্রতিবাদ জানাতো। আসলে জুলাইয়ের প্রত্যেকটা ঘটনাই আমাদের জন্য আসলে ঘটনাবহুল হয়ে থাকবে। কামরুল হাসান আকাশ, এই কোনো সহযোদ্ধার সাহসিকতা কি আজও আপনাকে অনুপ্রেরণা দেয়? ওয়াসিম, ফজলুর রাব্বি, তানভীর সিদ্দিকী, ফারুক সহ যে সকল সহযোদ্ধা চট্টগ্রামে মৃত্যুবরণ করছে, প্রত্যেকটা সহযোদ্ধা তো আসলে আমাদের সাহসিকতা যোগায়। ফজলুর রাব্বি আমারই হাতে গড়া কর্মী, যে 4 তারিখে আমার সাথে আন্দোলন করে বদ্রাট যাইতে তাকে ওখানে গুলি করে হত্যা করে। আমি নিজেও 4 তারিখে উপর আল্লাহ হয়তো আমার হায়াত রাখছে বিধে আমি বেঁচেছিলাম। শাহ মানুষ শাহ মার্কেটের সামনে আমি টিয়ার গ্যাস খেয়ে একবার পড়ে গেছিলাম। আমার কিছু সহযোদ্ধা পাল্টা ইট পাটকেল মারি, ছাত্রলীগের কিছু বলবেন আমাকে কোপ মারতেছে, ওই সময়টা আমাকে সেভ করছে উপর আল্লাহ ইচ্ছা, যার কারণে হয়তো আপনাদের সামনে কথা বলার সেই সুযোগ হয়েছে। সাজ্জাদ খান, এমন কোনো মুহূর্ত কি আছে যা আজও আপনাকে আবেগ আপ্লুত করে? 16 জুলাই আমি যে কাপড়টি পরে সেই দিন 2024 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ মুরাদপুরে আমি আমার জায়গা থেকে
কাজ করেছি, আন্দোলনের নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য হয়েছিল। আজকে আমি এই ড্রেসটা পরে এখানে এসেছি কেন, আমি আরমালিতে গিয়ে কাপড়টা খুঁজছিলাম, এই শার্টটা খোঁজার পরে এটা নিজে ধুয়ে দিয়ে আসলে মানে ওয়াসিম আকরামের বডির পাশে সর্বশেষ রাত 10টা 25 বের হওয়ার সময় ওয়াসিমের লাশ সর্বশেষ দেখা হয়েছে আমার, যে রাত 10টা 25 তার প্যান্ট টি শার্ট যে পরানো অবস্থায় ছিল, সবাই তো দেখেছে। আমরা প্রতিবাদ করে মেডিকেলের ইমার্জেন্সিতে সেখানে গিয়ে নিথর যে দেহগুলো পড়েছিল, ফার্নিচার মিস্ত্রি ওমর ফারুক এবং ফয়সাল আহমেদ শান্ত, ওয়াসিম আকরাম, তাদের লাশ সারিবদ্ধভাবে ছিল। আমি সেইখানে গিয়ে চিৎকার চেঁচামেচি করে পুলিশ এবং ছাত্রলীগের কিছু নেতাকর্মী আমাকে চত্থাপ্পড় দেয়। চত্থাপ্পড় দেওয়ার পর আমাদের ড্যাবের কয়েকজন নেতৃবৃন্দ তারা প্রতিবাদ করলো। আমাদের এই লেভেলের মধ্যে যারা ছিলেন আলহামদুলিল্লাহ তাদের সহযোগিতায় আমরা সরকার বিরোধী আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য যেটুকু আমাদের সাধ্য ছিল সর্বোচ্চ চেষ্টা করেছি। এই শার্টটি হচ্ছে আমার সবচেয়ে স্মরণীয়, আজকে আমি এখানে পরে এসেছি। আমার যে মনে পড়ে স্মৃতিচারণ বা আবেগ আপ্লুত, সেটা হচ্ছে যে এই 16 জুলাই যে শহীদ ওয়াসিম আকরাম, আমার ভাই, আমার সহযোদ্ধা, তিনি যে তাকে যে পেশিবাদের পক্ষে যারা ছিল তারা তার বুকে যে বন্দুকের বুলেটে যে আঘাত করে যে আমার ভাইকে শহীদ হয়েছে, সেই দৃশ্যটা দেখলে আমার খুব আবেগ আপ্লুত হয়ে যায়। মুরাদপুরের মধ্যে যে শিক্ষা বোর্ড আছে, শিক্ষা বোর্ডের একটা ক্যান্টিন ছিল, সেই ক্যান্টিনের মধ্যে আমরা একসাথে নাস্তা করি, নাস্তার মধ্যে কথা বলা হয়, ভাই এই আন্দোলনটা চালিয়ে যেতে হবে, এই আন্দোলনে কী করা যায়, সেই কথাগুলো আমার এখনও মনে পড়ে। সেই 16 জুলাই যে মুরাদপুর যে শিক্ষা বোর্ডের যে ক্যান্টিন আছে, সেখানে চা পান করে যে আমরা যে আন্দোলনে আমরা যাচ্ছি, সে আন্দোলনে যে বন্দুকের বুলেটের আঘাতে সে শহীদ হয়, সেই দৃশ্যটা আর্তনাদ আমার এখনও আবেগপ্লুত হয়ে যায়। এবং তারপরে যে চট্টগ্রাম মেডিকেলে যে তার মর্গে নেওয়া হয়, সেখানেও তার সে তৎকালীন মহানগর ছাত্রলীগের সাবেক এক বহিষ্কৃত নেতা, ওইখানের মধ্যে এই লাশ নিয়ে যে আমাদের উপর যে আবার নির্যাতিত বা অত্যাচার, এই লাশ নিয়ে টানাটানি শুরু করেছিল, তার আত্মীয় স্বজনের যে মায়া, নিপড় মায়া, যার দৃশ্যটা দেখলে, কান্নাকাটিগুলো দেখলে আমি এখনও এই আবেগপ্লুত এখনও ভুলে যেতে পারি না। আমি যেতদিন বেঁচে থাকবো, আমার দেহপ্রাণ যেতদিন থাকবে, ততদিন পর্যন্ত আমার সেই মায়া আবেগ আপ্লুত সারা জীবনই তাকে বুকে ধারণ করে রাখবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকের এই আয়োজনে আমরা শুনলাম 10 জন সম্মুখ সারির জুলাই যোদ্ধার স্মৃতি, তাদের অনুভূতির কথা। ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের শুধু অতীতের কথা মনে করিয়ে দেয় না, বরং ভবিষ্যতের পথ দেখায়। খুনি হাসিনা দীর্ঘ 17 বছর বাংলাদেশের জনগণের উপর নানা রকম নিপীড়ন, নির্যাতন, গুম খুম নির্যাতনের শিকার হয়েছেন অসংখ্য মানুষ। যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন, দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। আহত হয়েছেন কিংবা নানাভাবে ত্যাগ স্বীকার করেছেন, তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। প্রিয় দর্শক, আপনাদের ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো আয়োজনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।